হঠাৎ সালাম, কি ব্যাপার, এত খুশি খুশি লাগছে কেন? আচ্ছা বলো তো মা, তোমার ছেলে আজ এত খুশি কেন? নিশ্চয়ই তো রেজাল্ট বেরিয়েছে, আর ফলাফল খুব ভালো করেছিস। কারেক্ট। এই না হলে আমার মা হলো আমার পৃথিবী। ঠিক আছে বাবা, তুই বস, আমি 2 রাকাত নফল নামাজ সেরে আসি, তারপর একসাথে খাবো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা দেবো, মাছ দেবো। শ্যামলী, জাফর এলো না যে? আর বলো না মা, নিশ্চয়ই কোনো কাজে আটকে গেছে, এখন খাবার বেঁধে নিয়ে যেতে হবে আর কি। বুঝেছি, প্রচুর মাল কামাচ্ছে। এবার কিন্তু আরিফের জন্য বড় গিফট দিতে হবে। অবশ্যই দেব। তোর যে হারকিপ্টে জামাই যদি জানে যে তুই এখানে বসে গিফট দেওয়ার ষড়যন্ত্র করেছিস, তবেই হয়েছে। কে বলেছে জাফর হারকিপ্টে? ওর যে হাত বড়। মা, রেজাল্ট হয়েছে আমার, গিফট চেয়েছে ভাইয়া, ব্যাপারটা আমার কাছে কেমন যেন লাগছে। বুঝতে পেরেছি, আমি বুঝতে পেরেছি। এবার সবাই মিলে বিয়ের বাদ্য বাজাও। আরিফ, তুমি এবার সেরা গিফটই পাবে। মা, আমি তো ঠিক বুঝতে পারছি না। মুখ ফুটে বলতে হয়। এতদিন আরিফের পরীক্ষার জন্য আমি তোদের কিছু বলিনি। এখন আলোচনা বন্ধ কর, খাওয়া শেষ করে ড্রয়িং রুমে আয়, তোদের সাথে আমার কথা আছে। আচ্ছা আয়। আজ তোরা সবাই আছিস, অবশ্য জামাই থাকলে আর একটু ভালো হতো। জামাই তো ছেলেরই মতো। কি ব্যাপার মা, মনে হচ্ছে খুব জরুরি বিষয় আলোচনা করবে? হ্যাঁ রে, আজ আমার সুখের দিন, খুব সুখের দিন। আমার তিনটা ছেলে মেয়ে বিশ্ববিদ্যালয়ে সর্বোচ্চ ডিগ্রি নিল। আজই তো তোদের কাছে আমার কিছু চাইবার দিন। মা, তুমি আমাদের কাছে চাইবে? আমরা তো না চাইতে তোমার কাছ থেকে স্নেহ, মায়া, মমতা, ভালোবাসা, দায়িত্ব, নিরাপত্তা সব কিছু পেয়েছি। বলো মা, বলো কি চাও তুমি, বলো। আমরা ছিলাম তালুকদার বংশ। বাবার চাকরি সুবাদে দেশের বিভিন্ন স্থানে থাকলেও বছরে কয়েকবার আমাদের গ্রামের বাড়ি যেতে হতো। তখন গ্রামে ঘুরতে গিয়ে দেখতাম বিত্তহীন মানুষের কত দুঃখ, দুর্দশা, কষ্ট। পেটে ভাত নেই, পরনে কাপড় নেই, শিক্ষা চিকিৎসা তো অনেক দূরের কথা। আর নারীদের কথা কি বলবো বল, কত কুসংস্কারের বলি তারা। হ্যাঁ মা, আমাদের দেশের অনেক নারীদের দুঃখ, কষ্ট আর অসম্মান তো অবর্ণনীয়। যেহেতু অর্থনৈতিক কর্মকাণ্ডে তাদের হাত থাকে না, সেহেতু সংসারে তাদের কোনো ভয়েস থাকে না। ঠিক। মা, ছোটবেলা থেকে দেখছি তুমি এদের জন্য কিছু না কিছু করছো। হ্যাঁ মা। আসিফ, তুই তো একটা সরকারি চাকরি করছিস, আর শ্যামলী একটা কলেজে আছে। আমি তোদের কিছু বলছি না। তার মানে তুমি আরিফকে কিছু বলতে চাচ্ছ? তোদের জন্মের আগে আমার একটা কন্যা সন্তান হয়, অল্প বয়সে প্রথম সন্তান। কিছু জানতাম না, আর সঙ্গে ছিল কুসংস্কার। তারই ফলশ্রুতিতে তোদের বোনটা মারা যায়। এ কথা তুমি আগে কোনোদিন বলনি তো মা? ওই যে বললাম, সঙ্গে ছিল কুসংস্কার, আর এই কারণে লজ্জায় তখন কিছু বলতে পারিনি। এখন তোদের বলার সময় হয়েছে। সেদিন আমি প্রতিজ্ঞা করেছিলাম, আল্লাহ যদি আবার আমাকে সন্তান দেয়, তাহলে তাদের মধ্যে থেকে আমি একজনকে
দেশের সেবায়, বিশেষ করে দুঃখী মায়েদের সেবায় উৎসর্গ করব। মা, মা তুমি আমাকে আমাকে দোয়া করো, আমি যেন মা এদেশের লক্ষ কোটি দুঃখী মানুষের পাশে দাঁড়াতে পারি। তোমার এতদিনের ইচ্ছেগুলোকে যেন পূরণ করতে পারি মা। হ্যাঁ বাবা, তোকে আমি এদেশের দুঃখী মায়েদের জন্য উৎসর্গ করলাম। আল্লাহ তোর সহায় হোক। হয়েছে নমান্নার মা, এবার চুলগুলো বেঁধে দাও। বুঝান, আপনার চুলগুলান যা সুন্দর, একেবারে রেশমের হুতার লাহান। চুল পেকে যাচ্ছে আর তুমি বলছো রেশমের সুতার মতো। বুঝান, আমার জীবনটা তো কাটাইয়া দিলাম আপনার লগে লগে। ছোটতে বড় হয়েছি আপনার লগে লগে। বিয়ের বয়স না হওয়ার আগেই মা নিয়ে গিয়া বিয়া দিল। আর বেড়া প্রতিটি পুলা মাইয়া পয়দা দিয়া আমারে অকুলে বাসাইয়া গেল। আর হেই যে জ্বরে উইরা গেল কুন্ডে, কেউ কইবার পারে না, না কদলে ভাইসা গেল। আমি কুলামাইয়া লইয়া আইসা পড়লাম আপনার সংসারে। তোমার ছেলে মেয়ে যতটুকু পেরেছে লেখাপড়া করেছে, আয় রোজগার করছে। এখন তো তোমার কোনো সংসারে অভাব নেই, তাই না? হ বুঝান, বেবাক আপনার দয়া। তুমি তো ওদের সাথে গিয়ে থাকতে পারো। জীবনেও না, মরণেও না। আরিফ, কোথাও যাচ্ছিস বাবা? হ্যাঁ মা, ওই ঘূর্ণিদুর্গত এলাকায় মানুষের কি দুর্দশা, বাড়ি ঘর গাছপালা সবকিছু নিশ্চিন্ন হয়ে গেছে। হ্যাঁ, পত্র পত্রিকায় পড়েছি। অগণিত মানুষের লাশ, পশুর লাশ পাশাপাশি ভাসছে মা। যারা বেঁচে আছে তাদের অবস্থা মৃতের চেয়ে আরো কঠিন। খাবার নেই, পানি নেই, মাথা গোজার ঠাঁই নেই। পত্র পত্রিকায় পড়েছি, টিভিতেও দেখেছি। মনটা বড় কাঁদছে রে। পরনের কাপড় নেই, ওষুধ নেই, শুধু নেই আর নেই, চারিদিকে হাহাকার মা। তুই কি একাই যাচ্ছিস? না মা, আমরা কয়েক বন্ধু মিলে একটা রিলিফ টিম তৈরি করেছি। আচ্ছা আচ্ছা, আমাদের সাথে একটা মেডিকেল টিমও আছে। যাই মা। আচ্ছা বাবা। বল। আপনাদের সবার কাজ খুব ভালো হয়েছে। যদি আরো বেশি রিলিফ সামগ্রী নিয়ে যেতে পারতাম তাহলে খুব ভালো হতো। সেটা ঠিক। আচ্ছা, বিভিন্ন পত্রিকায় আমাদের নিউজ ছাপা হয়েছে। পত্রিকার নিউজ দেখে থেমে থাকলে চলবে না বাবুল, আমাদের কাজ কেবল শুরু হয়েছে। আর কি করতে পারি আমরা? দেখুন, বন্যা, খরা, ঘূর্ণিঝড়ের পাশাপাশি রয়েছে এদেশে অশিক্ষা, কুসংস্কার। এক ধাপ এগুতে যে 10 ধাপ পিছিয়ে পড়ছে দেশের মানুষ। সবচেয়ে বেশি পিছিয়ে পড়ে গেছে দেশের নারীরা, বিশেষ করে মা আর শিশুরা। এদের জন্য কাউকে না কাউকে এগিয়ে আসতে হবে। একবার যখন পা বাড়িয়েছি তখন এদেশের মা ও শিশুর কল্যাণে যতদূর পারি আমরা এগিয়ে যাব। মা সুস্থ থাকলে সন্তান সুস্থ থাকবে, জাতি সুস্থ থাকবে, দেশ এগিয়ে যাবে। আরিফ, তুই একা নও, আমিও তোর সাথে আছি। আমিও আছি। আমরা সবাই আছি। সবাই হ্যাঁ, আমরা সবাই তোর সাথে আছি। আসতে পারি? আসুন আসুন ডাক্তার ম্যাডাম, আসুন, বসুন। ম্যাডাম তো ভোলা থেকে ফিরে আমাকে ভুলেই গেলেন। না না, আসলে তা না, এসে এত ঝামেলা জড়িয়ে পড়লাম যে আসবো বলেও আর আশা হয়ে ওঠেনি। আপনারা শহরের মানুষ, আমরা গায়ে গঞ্জে থাকি, গায়ে ধান পাটের গন্ধ, সহজে কি আসা যায়? কি যে বলেন, যতবারই ভাবছি একজন মা তার সন্তানকে এদেশের দরিদ্র মায়েদের জন্য উৎসর্গ করে দিয়েছে, ভাবতে আমার অবাক লাগে, শ্রদ্ধায় মাথা নিচু হয়ে যায়। চা খাবেন? আমার পিয়নটা আসেন, আমি একটু চা নিয়ে আসি। না 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 না, আমি চা খেতে আসিনি,
আমি এসেছি মহিষী মায়ের পা ছুঁয়ে সালাম করতে। নিয়ে যাবেন না আমাকে? অবশ্যই, মাকে আপনার কথা বলেছি। চলুন এখনই যাই। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বসো। তোমার কথা আরিফের মুখে আমি এত শুনেছি যে তুমি আমার অনেক চেনা হয়ে গেছো। আরিফ যেমনটি বলেছে তুমি ঠিক তেমন। কি বলেছেন উনি? আপনি যেমন সাধারণের মাঝে অসাধারণ। মা, তোমরা বসে গল্প করো, আমি ভাবিকে পাঠিয়ে দিচ্ছি। আচ্ছা। ভাবি, আমি আরিফের মুখে তোমার বাবা মার কথা শুনেছি, কিন্তু তুমি কি তোমার বাবা মার কাছে আরিফের কথা কিছু বলেছো? কেন বলবো না, উনি খুব ভালো মানুষ। বিশেষ করে নারীদের উনি অনেক সম্মানের চোখে দেখেন। সৎ, চরিত্রবান, ভালো, খুব ভালো। ওকে নিয়ে কি জীবন চালানো যায়? এই তাহলে আমার দেবরের স্বপ্নের রাজকন্যা। আপনি নিশ্চয়ই তনিমা ভাবি? উমা, এ তো দেখি ঘরের সব খবর জানে। ঘরের খবর বাইরের লোকের জানা ঠিক নয়। যদি জানতেই হয় ঘরে এসে জানুক। জলদি ওকে ঘরে আনার ব্যবস্থা করেন মা। মাকে কি এখন ডাক্তার ম্যাডাম বলে ডাকবো? ডাক্তার ম্যাডাম বলে ডাকলে শুধু আরিফ ভাই বলবো না, টেলিস্কোপটা বের করে বুকের মাঝখানে ধরব। সেখানে শুধুমাত্র একটি নামই শুনতে পাবেন। কি? আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, বাহির পানে চোখ মেলেছে, বাহির পানে আমার হৃদয় পানে চাইনি। আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে, দেখতে আমি পাইনি তোমায়, দেখতে আমি পাইনি। আরিফ ভাই, কাজটা হয়ে গেছে, একটু দেখে দিবে প্লিজ। তোমার তৈরি প্রজেক্ট দেখার দরকার নেই। আমি অন্ধের মতো বলে দিতে পারি এখানে কোনো ফাঁক নেই। আরিফ ভাই, আমি তো আপনার কাছেই তৈরি। হাত ধরে ধরে আপনি আমাকে কাজ শিখিয়েছেন। অবশ্য মাঝে মাঝে এখন বাবুলদার হেল্পও নেই। জানো, সেই কবে ইউনিভার্সিটি থেকে বেরিয়েছি, তারপর 12 বছর হয়ে গেল। বাবুল, শামিমা, আজাদ, আমি এক স্রোতে মিশে গেছি। বাবুলদা প্রায় বলেন আপনাদের সেই শুদ্ধ বিপ্লবের কথা, স্বপ্নের কথা, আর বলেন একজন মায়ের কথা। মায়ের কথা এই সন্তানরা কত প্রতিবন্ধকতা ভেঙেছে ভাবাই যায় না। আরে ভাই, আমি এখন যাই। এসো। তবে তোমাদের মতন মেয়েরা ছিল বলেই আজ আমরা এত দূরে গিয়েছি। ফাইলটা। থ্যাংক ইউ।
বিজি? এই তো ফাইনালি আজকে দেখে দিতে হবে। আরিফ ভাই নিজেও যেমন খাটতে পারে আমাদেরকে দিয়েও তেমনি খাটিয়ে নেয়। আমি কিন্তু কাজগুলো খুব আগ্রহের সাথেই করি, খুবই ইন্টারেস্ট পাই। বাবা, এটা যদি জানতে পারে তাহলে কিন্তু সব কাজগুলো আপনার ঘাড়ে চাপাবে। অসুবিধা কোথায়? এখানে যা হচ্ছে তা তো সব মায়েদের কল্যাণেই হচ্ছে। আর মা মানে একজন নারী, আমি একজন নারী এবং ভবিষ্যতের একজন মা। সুতরাং কাজের চাপ যতই বাড়ুক আমি হাসি মুখে করতে থাকবো। আর একান্তই যদি খুব বেশি চাপ বেড়ে যায়, আপনি তো আছেন। এত নির্ভরতা ভয় পেলেন? একটিও না। তবে আপনি যদি আমার সাথে এখন একটু বাইরে বেড়াতে যান, সাহসটা আর একটু বেড়ে যাবে। আচ্ছা, যাওয়া যায়। চলেন। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি কাজী আরিফের কাজের ভূত জয়শ্রীর ঘাড়ে চেপে বসেছে। এটাকে ধোঁয়া এবং শুকনা মরিচ ছাড়া নামানো যাবে না। শাহের, আরিফ ভাইকে নিয়ে এভাবে বলবেন না প্লিজ। উনি কিন্তু অসম্ভবকে সম্ভব করে ফেলেন, আর হাসি মুখে কিরকম কঠিন কাজগুলো করে ফেলেন দেখেন না আপনারা। কাজের প্রতি ভালোবাসা না থাকলে এরকম করা যায় না। আমি আমার কাজকে অনেক ভালোবাসি। কেন জানেন? না, জানি না। কারণ আমাদের কাজের ফলে সংসারে এবং সমাজে আমাদের নারীদের ক্ষমতা বাড়ছে। আমি একজন নারী, সেজন্য আমি আমার কাজকে ভালোবাসি। থাক থাক থাক, বুঝতে পারছি যে ভূতটা চেপেছে সেটাকে শুকনা মরিচ ধোঁয়া দিয়েও নামানো সম্ভব হবে না। আমি বুঝলাম না, কাজের প্রতি ভালোবাসা থাকা মানে কি ঘাড়ে ভূত ওঠা? এসব কথার মানে কি? আরে আপনি রেগে যাচ্ছেন কেন? আমার কলিগ যদি এক্সপার্ট হয় সেটা তো আমার জন্যই লাভ। আর কাজের জন্য আরিফ ভাইকে আমিও কিন্তু রেসপেক্ট করি। চা চলবে? বস, চা। থ্যাংক ইউ। এই যে চা নিন। আচ্ছা শাহেদ ভাই, তুমি যে চা চা করে তো অস্থির হয়ে থাকো, তোমার বাড়িতে তোমাকে তো চা কে বানিয়ে দেয়? এই অভ্যাসটা করে দিয়েছে আমার মা। তাছাড়া কাজের ফাঁকে ফাঁকে তো আরিফ ভাইও সবসময় চা খায়। আচ্ছা, আরিফ ভাইয়ের কোন জিনিসটা তোমার কাছে সবচেয়ে বেশি পছন্দের? কি ব্যাপার? আপনার কি হয়েছে? কথা বলছেন না কেন? না, কিছু হয়নি। আপনি চাইলে ব্যাপারটা আমাদের সাথে শেয়ার করতে পারেন। আমার মনে হয় তাতে আপনার নিজেকে অনেক হালকা মনে হবে। আরিফ ভাই যখন তার মায়ের কথা বলেন, তখনই খোলা আকাশে আমি আমার মাকে খুঁজি। আপনার মা? আমি তখন অনেক ছোট, কি হয়েছিল ঠিক বলতে পারবো না, কেউই বুঝতে পারিনি। হঠাৎ হঠাৎ বাবা একদিন মাকে হসপিটালে নিয়ে গেলেন। সবাই হসপিটাল থেকে ফিরলেও মা ফিরেনি। সরি, আপনার মন খারাপ করে দিলাম। না না, নতুন করে আর মন খারাপ করার কিছু নেই। মায়ের জন্য আমার এই শূন্যতা তো চিরকাল।
কি ম্যাডাম ফ্রি? আপাতত। চলেন। কোথায়? চা খেতে। আচ্ছা চা না হয় খেলাম, কিন্তু জায়গাটা কোথায়? সেটা তো এখন বলবো না, চলেন, গেলেই বুঝতে পারবেন। ওকে, এক সেকেন্ড। বেঁচে থাকো মা, বেঁচে থাকো। বসো। তা আগে থেকে বলবি না, ভালো কিছু রেঁধে রাখতাম। আমরা তো চা খেতে এসেছি, তাছাড়া তুমি যা রাঁধো সবই তো ভালো হয়। তাই বলে শুধু চা? চাও লাগবে না মা, আপনি যদি কিছুক্ষণের জন্য শুধু আপনার বুকে আমাকে জড়িয়ে ধরেন তাহলে আমার ভালো লাগবে। এ তুমি কি বলছো মা? মার বুকে সন্তান আসবে, এ যে মার জন্য কত আনন্দের, তা তুমি বুঝবে না মা? এ কি কাঁদছো কেন? ওর তো মা নেই মা। ছোটবেলা থেকেই আমার খুব ইচ্ছে করত আমার মাকে জড়িয়ে ধরে তার বুকে মাথা রাখার। আমি যখন মাঝে মাঝে ছাদে যেতাম তখন আকাশের মেঘগুলোর দিকে তাকিয়ে চিৎকার করে বলতাম ওরা যাতে আমার মাকে গিয়ে বলে আমি মাকে শক্ত করে জড়িয়ে ধরতে চাই, তার বুকে মাথা রাখতে চাই। ওই মেঘগুলো উড়ে চলে যেত, কোথায় যেত আমি জানি না, কিন্তু আমার এই স্বপ্নটা কোনোদিন পূরণ হয়নি। আজকে আপনি আমার স্বপ্ন পূরণ করলেন মা। এতদিন কেন আসুনি মা? কেন সে বুকে জড়িয়ে ধরনি? কেন বুঝনি সন্তানকে পাওয়ার জন্য মার মন সব সময় কাঁদে? এখন থেকে আসবেন, যখন মন চাবে তখনই চলে আসবেন। শোনেন, আমার মায়ের এত ভালোবাসা যে 1000টা সন্তান ভাগ বসালেও সেটা কমবে না, তাই না মা? মা, মা, মা! তোমরা বসো, আমি এক্ষুনি আসছি। যাও, শুনে আসো। কিরে এত চেঁচাচ্ছিস কেন? কাল সকালের মধ্যে আমার 40,000 টাকা লাগবে। হঠাৎ এত টাকা কেন লাগবে? কৈফত কেন চাইছো মা? আমার বন্ধুদের বাবা মতো কৈফত চায় না, টাকা চায়, দিয়ে দেয়। ওদের আছে তাই দেয়, আমার নেই, আমি দেবো কোত্থেকে? দরকার পড়লে গয়না বিক্রি করবে, বন্ধক রাখবে, কিন্তু কাল সকালের মধ্যে আমার টাকা চাই। নাহিদ, ধমক দিও না মা, শাহেদকে তো কখনো এরকম ধমক দিতে দেখিনি। ও তোর মতো লোভী নয়, মার ভালোবাসা চাই। এতিমের আবার লোভ, ভালোবাসা পাচ্ছে এটাই তো যথেষ্ট। তুই ভালোবাসা চাস না? আমি তোমার পেটের ছেলে, ভালোবাসাও চাই, টাকাও চাই, কাল সকালের মধ্যে। ওকে, ঠিক আছে। শুধু আমাদের কুয়াকাটার যে প্রজেক্টটা, সেটার ফাইল তোমার টেবিলে আছে, দেয়া আছে, ঠিক আছে? এই ফাইল থেকে তুমি ইনফরমেশনগুলো এটার সাথে যোগ করে দাও। ওকে ওকে। কি ব্যাপার, আজকে একবারও আমার রুমে গেলেন না? বসুন না।
মনটা খুব একটা ভালো নেই। কেন? দুদিন ধরে মায়ের মনটা খুব খারাপ, সারাক্ষণ কেমন যেন বিমর্ষ থাকে, শরীরটাও হয়তো ভালো নেই, আমি ঠিক জানি না। আপনি জানেন আপনার মায়ের মন কেন খারাপ? মানে খোঁজ নিয়ে দেখেছেন? না। কি আশ্চর্য কথা, আপনি বুঝতে পারছেন আপনার মায়ের মন খারাপ, তাহলে আপনি জানার চেষ্টা করবেন না যে কি হয়েছে? আমি তো তার নিজের ছেলে না, আদর পাচ্ছি, ভালোবাসা পাচ্ছি, এর চেয়ে বেশি কোন অধিকারে জানতে চাইবো বলেন? শাহেদ, অধিকার গাছ থেকে পড়ে না, আকাশ থেকেও নামে না, অধিকার ঝরে মায়ের চোখ থেকে। আপনি যদি সেই অধিকার পেয়েও না নিতে চান তাহলে তো মাকে দোষ দিয়ে কোনো লাভ নেই। জয়শ্রী, সেদিন একজন রাগী মানুষের কণ্ঠস্বর আমি শুনেছিলাম, হতে পারে সেই জন্য আপনার মায়ের মন খারাপ। আপনি ঠিকই ধরেছেন, আপনার অনুমান সত্যি। তাহলে যান, মন ভালো করার চেষ্টা করুন। কিভাবে? আপনি আপনার ভাইকে গিয়ে বলুন যে আপনাদের যা যা সম্পত্তি আছে সব তার, শুধু মা আপনার। তারপর তিনি যদি প্রকৃত অর্থে মানুষ হন, তিনি আর মাকে কষ্ট দেবেন না। আর তিনি যদি সেরকম না হন তাহলে আপনার প্রস্তাব মেনে নেবেন, সব কিছু ভাইকে দিয়ে শুধু মাকে নিয়ে থাকতে পারবেন না? পারবো, আমাকে পারতেই হবে। আজকে আমি নাহিদের মুখোমুখি বসবো, ওকে বলবো আমার বাবার সব সম্পত্তি তোর, শুধু শুধু মা আমার। কেন চিন্তা করছিস বাবা? এই বয়সে আর কতটা ভালো থাকবো? কালই ওর ফ্লাইট। হ্যাঁ, তুই চিন্তা করিস না বাবা, তুই বিদেশে যাচ্ছিস হাজারো মায়ের কথা ভেবে। আমি তো একজন, আমার কথা ভেবে যদি তুই হাজারো মায়ের কাজ ফেলে বসে থাকিস তাহলে তাহলে যে আমার কষ্টের সীমা থাকবে না বাবা, সীমা থাকবে না। মা আমার জন্য দোয়া কর। والله محيط بالكافرين يكاد البرق يخطف أبصارهم كلما أضاء لهم مشوا فيه وإذا أظلم عليهم قاموا ولو شاء الله لذهب بسمعهم وأبصارهم إن الله على كل شيء قدير يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم الذي جعل السماء কোনোভাবেই তো আরিফের সঙ্গে যোগাযোগ করতে পারছি না। যোগাযোগ না করতে পারায় একদিক দিয়ে মনে হয় ভালোই হয়েছে। তাছাড়া বিদেশে ভুয়ে মায়ের মৃত্যুর সংবাদ পেলে কি অবস্থা হবে একবার ভেবে দেখেছেন? শোনো বাবারা, উনি প্রায়ই বলতেন মৃত্যুর পর যেন তার দাফন তাড়াতাড়ি সম্পন্ন করা হয়, যাতে ছেলেমেয়েরা লাশের সামনে না কাঁদে। এটাই তোমাদের প্রতি
মায়ের ওসিয়ত। কিন্তু আরিফ নাই যে। সে বুদ্ধিমান ছেলে, মায়ের ওসিয়ত বিনা দ্বিধায় মেনে নেবে। এবার তোমরা অনুমতি দিলে আমি দাফনের ব্যবস্থা করি। ঠিক আছে তাহলে وأما الذين كفروا ويقولون ماذا أراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به إلا الفاسقين। মনটা শক্ত করো, সারাদিন অনেক কেঁদেছো। আমি ভাবতে পারিনি ফিরে এসে মাকে দেখতে পাবো না। বাবা মারা যাওয়ার পর এই মাই আমাদের আগলে রেখেছিলেন। এত বড় হয়ে গিয়েছিলাম, কিন্তু মার কাছে এলে মনে হতো এখনো শিশু, সেই ছোট্ট ছেলেটি রয়ে গেছে। সবাইকে একদিন চলে যেতে হবে, এটাই জগতের নিয়ম। তোমরা 3 ভাই বোন এক হয়ে থেকো, তাহলেই তোমাদের মায়ের আত্মা শান্তি পাবে। খালাম্মা নেই সেটা আমি আজও বিশ্বাস করতে পারছি না। যখনই ওখানে যাই তখনই মনে হয় খালাম্মা বুঝি আমার পাশেই বসে আছে। তাহলে বুঝো আমি বাসায় থাকি কি করে। মায়ের জন্য যে কাজ শুরু করেছিলাম সেই কাজ করতে ভালো লাগবে আমার। তা অবশ্য ঠিক। জি তাই হবে। আর একটা কথা, মা দিবস এটা যেমন কেবল একটা দিন না হয়, বছরের প্রতিটা দিন মায়ের জন্য ভালোবাসা থাকে। জি আরিফ ভাই, মা দিবসকে ঠান্ডা ঘরের বদ্ধ হাওয়া থেকে বের করে ছড়িয়ে দিতে হবে সারা বাংলায়। কেউ কেউ মা দিবসকে বাহ্যিক রূপ দিচ্ছে, আমরা যেন তার ধারে কাছে না যাই। আসলে এটা নিয়ে বাণিজ্যিকীকরণটা ঠিক হবে না। মা দিবসের সত্যিকার অর্থটা আমাদের দেশের প্রতিটা ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। আচ্ছা, আমরা একটা কাজ করি, গণসঙ্গীত শিল্পী ফকির আলমগীরকে নিয়ে আমরা আজকে মা দিবসের সূচনা করি। সেটাই বরং ভালো। তাহলে চলো চলো কাজ শুরু করে দিই। চলো চলো।